হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি ক্লাস 11 এর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। সেটা হলো আমাদের সেমিস্টার 1 এর ইউনিট 3 তে রয়েছে ইন্ট্রোডাকশন টু সি। তো আজকে সেই সি ল্যাঙ্গুয়েজের বেসিক স্ট্রাকচার এবং সি ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপস নিয়ে আমি এই ক্লাসে আলোচনা করতে চলেছি। সি ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র তোমাদের সেমিস্টার 1 এর নাম্বার তোলার জন্যই নয়, ইন ফিউচারেও তোমাদের যখন তোমরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে তখন কিন্তু এই সি ল্যাঙ্গুয়েজ তোমাদের অনেক কাজেই লাগবে। সুতরাং আজকের ক্লাসটা খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস। সি ল্যাঙ্গুয়েজকে ভালোভাবে শিখতে হলে আজকের ক্লাসটা খুব ভালো করে মন দিয়ে তোমাদের দেখতে হবে। তো চলো বেশি দেরি না করে আমরা শুরু করি। দেখো, ফার্স্টেই কি রয়েছে যে সি ল্যাঙ্গুয়েজ কি। তো আগের ক্লাসে আমি তোমাদের প্রোগ্রামিং ফান্ডামেন্টালস সম্পর্কে পড়িয়েছিলাম। সেখানে আমি তোমাদের প্রোগ্রামিং ফান্ডামেন্টালস এর টাইপ কিরকম কিরকম টাইপের হয় আমি বলেছিলাম। তো সেখানে একটা টাইপ ছিল যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো ছিল? যেগুলো আমরা আমাদের বোঝার সুবিধার্থে বা আমরা আমাদের জন্য যেই ল্যাঙ্গুয়েজটা তৈরি করি, মানে কম্পিউটারের সাথে কথোপকথনের জন্য আমরা আমাদের জন্য যেই ল্যাঙ্গুয়েজগুলো ডেভেলপ করা হয়েছে সেগুলোই কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে কি পড়ছিল? সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, সেগুলো পড়ছিল। তো তার মধ্যেই আজকে কি রয়েছে? সি রয়েছে। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজটা কি ছিল? সেটা ছিল হচ্ছে যেই ভাষাকে কম্পিউটার বা মেশিন বোঝে, মেশিনেরা বোঝে, সেই ভাষাই হচ্ছে লো লেভেল ভাষা। তাই তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল। তো হাই লেভেল আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের দরকার ছিল। তো আজকে আমরা পড়ছি সি ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের কি ছিল? হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে ছিল, অর্থাৎ যেটা আমাদের বোঝার সুবিধার্থে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেশন করার জন্য যে একটা মাধ্যম বা যে একটা ভাষা ব্যবহার করে থাকি তাদের মধ্যে একজন হচ্ছে কম্পিউটার সি ভাষা। তাই তো, সি ল্যাঙ্গুয়েজ। তো দেখো, ফার্স্ট ডেফিনেশন কি আছে যে সি ল্যাঙ্গুয়েজ একটি মিডল লেভেল প্রসিডিওরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। মিডল লেভেল প্রসিডিওরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ভালো করে বুঝো। দেখো, মিডল লেভেল আমরা কি পড়েছিলাম? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পড়েছিলাম আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ পড়েছিলাম। এখানে রয়েছে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা এটা দেখেই বুঝতে পারছি যে সি ল্যাঙ্গুয়েজ এমন একটা ভাষা যে দুটো লেভেলের ভাষাকেই কিন্তু সাপোর্ট করে। অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমাদের যে ভাষা, আমরা যেই ভাষায় কম্পিউটারের সাথে কথা বলবো সেটার জন্য সি ভাষা ব্যবহার করে থাকি, এবং কম্পিউটারের যে ভাষা বা কম্পিউটারে যে কম্পাইলার করতে বা কম্পিউটার তৈরি করতে যে ভাষা প্রয়োজনের সেখানেও কিন্তু সি ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করা হয়। বোঝাতে পারছি তো? তার মানে দুটো লেভেলের কাজ কিন্তু সি ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যায়, এই জন্য এটাকে মিডল লেভেল বলা হচ্ছে। তারপরে কি আসছে দেখো, প্রসিডিওরাল। প্রসিডিওরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ আমরা কি পড়েছিলাম? দুটো টাইপ ছিল, প্রসিডিওরাল ল্যাঙ্গুয়েজ আর একটা নন প্রসিডিওরাল ল্যাঙ্গুয়েজ। প্রসিডিওরাল ল্যাঙ্গুয়েজ কি ছিল? যেটা পরপর নির্দেশগুলো মেনে চলে, অর্থাৎ আমরা যে কমান্ডস দেব সেগুলো পরপর প্রসেস ওয়াইজ মেনে চলে যেই ভাষা, সেটাকেই প্রসিডিওরাল ল্যাঙ্গুয়েজ বলে। সেই আরেকটা কি ছিল? নন প্রসিডিউরাল। সেটাতে কি ছিল? পরপর নির্দেশ দেওয়ার দরকার ছিল না, একটা অবজেক্ট বা একটা ক্লাস ক্রিয়েট করে তার মধ্যে নির্দেশাবলী সেট করে দিলে বা তার মধ্যে নির্দেশ দিয়ে দিলে সেইটা পরপর ক্লাস ওয়াইজ বা অবজেক্ট ওয়াইজ হতো, এক্সিকিউট করতো। কিন্তু এটা কি? শুধু প্রসিডিউরাল, অর্থাৎ এখানে ক্লাস বা অবজেক্ট কিন্তু ক্রিয়েট হয় না। অবজেক্ট ক্রিয়েট হয় না, অ্যাকচুয়ালি ক্লাস এখানে আছে, অবজেক্ট ক্রিয়েট হয় না। আর এখানে নির্দেশাবলী পরপর দেওয়া হয় এবং পরপর ভাবে মানে একদম পরপর এক্সিকিউশন হয় এখানকার কমান্ডস গুলো। ঠিক আছে, এই জন্য এটাকে প্রসিডিওরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। এইবার দেখো, সি ল্যাঙ্গুয়েজের একটা হিস্ট্রি আছে, তো সেই হিস্ট্রিটা আমরা জেনে নিই, কারণ এখান থেকে কিন্তু কোয়েশ্চেন তোমাদের দিতে পারে। দেখো কি বলেছে, ডেনিস রিচি। ডেনিস রিচি, বাংলায় বানানটা লেখা আছে, দেখে নাও। 1972 তে সি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে বা সি ল্যাঙ্গুয়েজ তৈরি করে। কোথায় তৈরি করেন? এটি অ্যান্ড এটি ল্যাবসের বেল ল্যাবরেটরিতে। ঠিক আছে, কি এটি এবং টি ল্যাবসের বেল ল্যাবরেটরিসে কি হয়? আমাদের সি ল্যাঙ্গুয়েজ কিন্তু ডেভেলপড হয়। ঠিক আছে, সি ল্যাঙ্গুয়েজ কি হয়? ডেভেলপড হয়। তাহলে কে ডেভেলপ করে? ডেনিস রিচি। কত সালে ডেভেলপ করে? 1972, 1972 সালে। এবং কোথায় ডেভেলপড হয়? এটি অ্যান্ড টি ল্যাবস এর বেল ল্যাবরেটরিজ, যেটা কোথায় আছে? যেটা আমাদের ইউএসএ তে রয়েছে, ইউএসএ তে রয়েছে। ঠিক আছে, এবার দেখো ডেনিস রিচি কেন সি ল্যাঙ্গুয়েজটা দরকার হয় বা কেন সি ল্যাঙ্গুয়েজ ডেভেলপড হয়, এর ছোট্ট একটা আমি গল্প তোমাদের বলি। সেটা হচ্ছে, এই ডেনিস রিচি যে বিজ্ঞানীটা ছিলেন, তার একটি অপারেটিং সিস্টেম তৈরি করতে চেয়েছিল। ঠিক আছে, অপারেটিং সিস্টেম কি আমি এর আগেও তোমাদের বলেছি আগের ক্লাসগুলোতে,
যে অপারেটিং সিস্টেম হলো একটা সিস্টেম যেটার উপরে আমাদের কম্পিউটারটা চলে, তাই তো? মানে আমরা যে খুলি সেখানে আমাদের উইন্ডোজ ওপেন হয়, কেউ কেউ লিনাক্স ইউজ করে, আরো আদার্স তোমার অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার কিন্তু অনেকে ইউজ করে থাকো। তো সেই অপারেটিং সিস্টেম তিনি একটা অপারেটিং সিস্টেম তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু শুধু তৈরি করতে চাইলেও হবে না, আমাদের সেই অপারেটিং সিস্টেমটা তৈরি করতে গেলে তার মধ্যে নির্দেশাবলী দেওয়ার জন্য আমাদের একটা ভাষার প্রয়োজন ছিল। অর্থাৎ কম্পিউটারের যে ভাষা, কম্পিউটারের সাথে কমিউনিকেশন করার জন্য যে ভাষা, সেই একটা ভাষার প্রয়োজন ছিল। সেই ভাষার প্রয়োজনের জন্যই তিনি এই সি ল্যাঙ্গুয়েজকে ফার্স্ট ডেভেলপ করেন। ঠিক আছে, সেই সি ল্যাঙ্গুয়েজকে কেন ডেভেলপ করা হয়? তাহলে অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য এই সি ল্যাঙ্গুয়েজ কে ডেভেলপ করা হয়েছিল, এবং এই সি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার পর তিনি একটি অপারেটিং সিস্টেম ইউনিক্স বলে একটি অপারেটিং সিস্টেম তৈরি করে। ইউনিক্সটা তোমরা অনেকেই পরিচিত আছো। ইউনিক্স এর মধ্যে যে আমাদের এরকম যেমন উইন্ডোজ হয়, সেরকম ইউনিক্সও অনেকে ব্যবহার করে, তাই তো? ইউনিক্স ইউজারও অনেকে আছে যারা ইউনিক্স এর মধ্যে সমস্ত কম্পিউটারের সমস্ত কাজবাজ করে। তো এই ইউনিক্স অপারেটিং সিস্টেম কিন্তু তিনি তৈরি করেছিলেন সি ল্যাঙ্গুয়েজ মাধ্যমে, তাই তো? তাহলে ইউনিক্স অপারেটিং সিস্টেমের মধ্যে যে নির্দেশাবলী দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আমাদের সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দেওয়া রয়েছে। এবং এই সি ল্যাঙ্গুয়েজ তৈরি হওয়ার পরে আমাদের আদার্স যে ল্যাঙ্গুয়েজ আছে যে সি প্লাস প্লাস, পাইথন, জাভা, আরো অনেক ল্যাঙ্গুয়েজেস রয়েছে যেগুলোর সাথে আমরা ইন ফিউচার আমরা পরিচিত হব। তো সেই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু এই সি ল্যাঙ্গুয়েজের পরেই ডেভেলপ করা হয়েছে। সি ল্যাঙ্গুয়েজকে আপগ্রেড করে সি প্লাস প্লাস করা হয়েছে, তারপরে তার মধ্যে কোনো চেঞ্জেস করে পাইথন করা হয়েছে। তো আমরা যদি দেখতে যাই তো বেশিরভাগ ল্যাঙ্গুয়েজের ভিতরে যে কম্পাইলেশন থাকে বা ল্যাঙ্গুয়েজের যে একটা তোমার নির্দেশাবলী থাকে বা বৈশিষ্ট্য থাকে, সেগুলো সেই কম্পাইলেশন কিন্তু আমাদের সি ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়ে থাকে। অর্থাৎ আদার্স যে ল্যাঙ্গুয়েজেস আছে সেগুলো কোথাও না কোথাও ইনডিরেক্টলি হোক বা ডিরেক্টলি হোক সি ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্টেড থাকে। এই জন্য কিন্তু যেহেতু সি ল্যাঙ্গুয়েজের সবার প্রথম আমাদের তৈরি করা হয়েছে এবং তারপরে আদার্স ল্যাঙ্গুয়েজ গুলো চলে আসে, সেই জন্য সি ল্যাঙ্গুয়েজকে আমাদের সমস্ত ল্যাঙ্গুয়েজের মাদার বলা হয়, অর্থাৎ মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস বলা হয়। মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ তাহলে কাকে বলা হয়? সি ল্যাঙ্গুয়েজকে কিন্তু বলা হয়। এটাও কিন্তু তোমাদের কোশ্চেনে আসতে পারে। সুতরাং সি ল্যাঙ্গুয়েজ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা যদি তোমরা জেনে যাও, এর গঠনটা তোমরা যদি জেনে যাও আর এর ভিতরে কেমন কি কাজ হচ্ছে, তাহলে ইন ফিউচার আদার্স যে ল্যাঙ্গুয়েজ গুলো তোমাদের শিখতে খুব সুবিধা হবে। কারণ ভিতরের গঠন কিন্তু সবই একই, শুধু বাইরের গঠন, বাইরের যে স্ট্রাকচার হয়, বাইরের যে এক একটা ল্যাঙ্গুয়েজের এক এক রকম স্ট্রাকচার, সেটা আলাদা থাকে, কিন্তু ভিতরের যে মেন কাজ যেটা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের হয়, কোডিং গুলো হয় বা যে লুপস গুলো হয়, লুপের ভিতরে যে কাজগুলো হয়, সব কিন্তু একই রকম হয়। ঠিক আছে, সুতরাং এই সি ল্যাঙ্গুয়েজটা আমি বলবো শুধু সেমিস্টার 1 এ 10 মার্কস এই সি ল্যাঙ্গুয়েজ থেকে আসবে বলে শুধুমাত্র এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার করবে বলে পড়ো না। সি ল্যাঙ্গুয়েজ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা তোমাদের ফিউচারেও অনেক কাজে লাগবে। তাই এটাকে তোমরা খুব ভালোভাবে এর বেসিক স্ট্রাকচারটা ভালো করে জেনে নিলে ইন ফিউচারে যখন তোমরা 12 এ উঠবে বা এরপরে কলেজে উঠবে, তখন যে আদার্স পড়াশোনাগুলো করবে তখন কিন্তু তোমাদের এই ল্যাঙ্গুয়েজগুলো খুব কাজে আসতে চলেছে। সুতরাং শুধু মার্কস তোলার জন্য নয়, এটা এই সাবজেক্টটাকে বা এই টপিকটাকে সি ল্যাঙ্গুয়েজকে জানার জন্য আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো চলো শুরু করি। দেখো কি রয়েছে, সি ল্যাঙ্গুয়েজের কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখো, সাধারণ উদ্দেশ্য এবং পোর্টেবল। সাধারণ উদ্দেশ্য এবং পোর্টেবল মানে কি? মানে যে কোনো উদ্দেশ্যে আমাদের সি ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করতে পারি। আমরা আমাদের সুবিধার্থে ব্যবহার করছি, মেশিনের প্রোগ্রাম কম্পাইলেশন করার জন্য বা মেশিনকে নির্দেশ দেওয়ার জন্য সি প্রোগ্রাম ব্যবহার করা হয়, সব ধরনের উদ্দেশ্যে সি ব্যবহার করে। এবং পোর্টেবল অর্থাৎ যে কোনো জায়গাতেই কিন্তু সি ব্যবহার করা যায়, যে কোনো অপারেটিং সিস্টেমে, তোমার উইন্ডোজে, লিনাক্সে, আদার যে কোনো জায়গায় খুব ভালোভাবে তুমি পোর্টেবল ভাবে তুমি সি ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করতে পারো। আর সেকেন্ড কি বলেছে, নিম্ন স্তরের মেমোরি অ্যাক্সেস করতে পারে। মানে এর জন্য তোমাকে একদম হাই লেভেলের মেমোরির দরকার হয় না, তোমাদের কম্পিউটারের ন্যূনতম একদম যে মেমোরি অ্যাক্সেস থাকবে সেটাও কিন্তু সি ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ সেই মেমোরি দিয়েও তোমরা সি প্রোগ্রাম করতে পারবে বা সি এর যে কোডিং গুলো হয় সেগুলো তোমরা করতে পারবে। এবার যেহেতু যে কোনো ভাবেই যে কোনো সাধারণ উদ্দেশ্যে এটা ব্যবহার করা যায়, পোর্টেবল, নিম্ন স্তরের মেমোরি অ্যাক্সেস করতে পারে, তাই এটা কি ও একটি দ্রুত গতি। তাই এটি দ্রুত গতি অর্থাৎ কি, এই যে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যে প্রোগ্রামগুলো করব সেগুলো খুব তাড়াতাড়ি এক্সিকিউট হয় বা খুব তাড়াতাড়ি আমরা এর ফলাফল পেয়ে যাব। ঠিক আছে, আর কি বলেছে দেখো, সি ল্যাঙ্গুয়েজের ক্লিন সিনট্যাক্স, অর্থাৎ সি ভাষার যে গঠনটা, যে বাহ্যিক গঠন, ভিতরের কাজটা তো আমরা করবই, ভিতরে যে কোড লেখা সেটা আমি আস্তে আস্তে বলছি,
কিন্তু বাইরের যে গঠনটা, সেই গঠনটাও খুব সাধারণ একটা গঠন হয়, ঠিক আছে। তো সেই গঠনটা কেমন হয় আমরা একটু জেনে নিই। দেখো এখানে কি রয়েছে, সিনট্যাক্স। সিনট্যাক্স মানে হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের গঠন, সি ল্যাঙ্গুয়েজের গঠন, ঠিক আছে। গঠনটা কি রয়েছে দেখো, ফার্স্টে রয়েছে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, ঠিক আছে। এর মধ্যে কিন্তু কোনো গ্যাপ থাকবে না, এখানে একটু গ্যাপ দেওয়া রয়েছে কিন্তু গ্যাপ থাকবে না, একদম পুরো গ্যাপ ছাড়া লেখা থাকবে। কি থাকবে, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। এইখানে stdio ডট এইটা হচ্ছে একটা হেডার ফাইল, এটা একটা হেডার ফাইল বলে এখানে দেখো ডট এইচ দিয়ে আমরা এটা ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে ডট এইচটা কেন ব্যবহার করছি, হেডার ফাইল বলে এটা আমরা ব্যবহার করছি। আর stdio মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, যে আই ফর ইনপুট, ও ফর আউটপুট। std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এবারে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটে কি হয়, আমাদের যে ইনপুট গুলো দিই, মানে তোমার ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যে প্রোগ্রামে ইনপুট গুলো দিচ্ছি এবং তার ফলে যে আউটপুট গুলো আমরা পাচ্ছি, এই পুরোটা আমাদের এখানে কিন্তু এক্সিকিউট হয় বা এই জায়গাটার মধ্যে আমাদের কাজ হয়। এবং এই জায়গাটার প্রি প্রসেসর হিসেবে এই হ্যাশ যে তোমরা সিম্বলটা দেখতে পাচ্ছ এটা কাজ করে। প্রি প্রসেসর অর্থাৎ কি, এটা তোমাদেরকে মানে প্রসেস করতে সাহায্য করে। ইনপুট আউটপুটের যে প্রসেসটা সেটা কিন্তু এই হ্যাশ সিম্বলটা দিয়ে হচ্ছে, ঠিক আছে। এইটা এইবারে যে stdio.h এর মধ্যে তোমার দুটো ফাংশন আমাদের আছে। ফাংশন দুটো কি কি, একটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন, আর একটা হচ্ছে স্ক্যানএফ ফাংশন। প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করা হয় আউটপুট পাওয়ার জন্য, আর স্ক্যানএফ ফাংশন ব্যবহার করা হয় ইনপুট দেওয়ার জন্য। এখানে দেখো আমি এটা আসছি পরে, এখানে দেখো আমি প্রিন্টএফ ইউজ করেছি, অর্থাৎ আমি শুধু আউটপুটটা পেতে চাই, আমি এখানে কোনো ইনপুট দিচ্ছি না। ইনপুট অর্থাৎ কি, আমরা যে ভ্যালুগুলো দেবো, যেগুলোর সাপেক্ষে আমরা আউটপুট পাবো বা কোনো কিছু নির্দেশ দেবো, তারপরে আমরা যে ইনপুট আউটপুটটা পাবো তার জন্য আমরা স্ক্যানএফ ব্যবহার করব। আর যে আউটপুটটা পাবো তার জন্য বা কোনো কিছু প্রিন্ট করাতে হলে যে প্রিন্টটা আমরা করবো বা পাবো, সেই ফলাফলটা পাওয়ার জন্য আমরা প্রিন্টএফ ইউজ করবো। তাহলে ফার্স্ট লাইনের গঠনটা বোঝাতে পারলাম। ফার্স্টে যে লাইনটা রয়েছে হ্যাশ ইনক্লুড stdio.h, এটা কিন্তু একটা হেডার ফাইল লাইব্রেরি পুরোটা। আর এখানের হেডার ফাইল কোনটা, সেটা হচ্ছে stdio.h, যেটা রয়েছে এই যে এরকম ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে, সেটা হচ্ছে তোমার হেডার ফাইল এবং সেই জন্য এটাকে ডট এইচ দিয়ে লেখা হচ্ছে। আর stdio এর ফুল ফর্ম কি হচ্ছে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এবার এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের আবার দুটো ভাগ রয়েছে, কি কি, স্ক্যানএফ আর প্রিন্টএফ। যেহেতু এই হেডার ফাইলটা কি করছে, আমাদের ইনপুট আউটপুটকে প্রসেস করছে প্রি প্রসেসর হ্যাশ, এই যে হ্যাশ সিম্বলটার মাধ্যমে, সেই জন্য এখানে এই দুটো ফাংশন কিন্তু আমাদের এইখানে কাজ করে, ঠিক আছে। এবার দেখো যে কোনো প্রোগ্রাম করতে গেলে না আমাদের একটা ফাংশন দরকার হয়, ঠিক আছে। ফাংশন দরকার হয়, সেই ফাংশনের জন্য এখানে দেখো মেন ফাংশন নেওয়া হয়েছে। যে কোনো প্রোগ্রাম লিখতে গেলে আমাদের এই ফাংশনটা নিতেই হবে, এটা আমাদের নিয়ম। এই যে ফার্স্ট লাইনটা হ্যাশ দিয়ে যে লাইনটা লেখা আছে এটাও লিখতে হবে, প্লাস একটা ফাংশন তোমাদেরকে ক্রিয়েট করে তারপরেই কিন্তু প্রোগ্রাম লিখতে হবে। ফাংশন ক্রিয়েট না হলে আমরা কিন্তু প্রোগ্রামে হবেই না, ঠিক আছে, এক্সিকিউশনই হবে না। বুঝতে পারলাম। এইবার তারপরে দেখো কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের শুরু হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে, আর লেখাটা আমাদের এর মাঝখানে থাকবে স্টেটমেন্ট। আমি যেমন এখানে লিখেছি দেখো প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, তার মানে কি, প্রিন্টএফ মানে কি, আমি প্রিন্ট করাতে চাইছি, তাই তো। আমার যে যেই ইয়েটার মধ্যে আমরা যে সি ল্যাঙ্গুয়েজটা করছি সেখানে আমরা কি, আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাতে চাইছি, সেই জন্য এখানে প্রিন্ট। আর প্রিন্ট করানো মানে কি, আমরা আউটপুট চাইছি। প্রিন্টএফ আমরা কিসের জন্য পড়েছিলাম, আউটপুট পাওয়ার জন্য, হ্যালো ওয়ার্ল্ড। তোমরা তোমাদের মেশিনে আশা করি সবাই সি কে তোমরা ইনস্টল করেছো, তো যারা করেছো তারা এই ল্যাঙ্গুয়েজ এইটুখানি রান করে দেখবে, ঠিক আছে, প্রোগ্রামটা করে দেখবে, দেখবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। আর যারা এখনো সি কে ইনস্টল করনি তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে সেই অনুযায়ী আমি তোমাদের জন্য একটা পুরো প্রপার সি কিভাবে ইনস্টল করতে হয় এবং ইনস্টল করার পর তারপরে ওখান থেকে কিভাবে আমি প্রোগ্রাম লিখে প্রোগ্রামটাকে রান করাবো এর উপরে একটা ভিডিও আমি তোমাদেরকে দেব, ঠিক আছে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে যে তোমাদের কার কার দরকার, ঠিক আছে, বা কার কার তোমাদের সি ইনস্টলেশন হয়ে গেছে বা কারা কারা এখনো সি ইনস্টলেশন করতে পারোনি বা বুঝতে পারছো না কিভাবে করতে হবে, সেটা তোমাদেরকে আমাকে জানাতে হবে। তারপরে আমি সেই বিষয়ের উপরে একটা ভিডিও তোমাদেরকে অবশ্যই দেবো যে কিভাবে সি ইনস্টল করতে হয় এবং তার মধ্যে কিভাবে প্রোগ্রাম লিখতে হয়, ঠিক আছে। তো দেখো ওটা তো আমি আসছি পরে। এই হলো আমাদের প্রোগ্রাম। দেখো কার্লি ব্র্যাকেট শেষ মানে আমাদের প্রোগ্রাম কিন্তু এখানেই শেষ।
প্রোগ্রাম এখানেই শেষ, আর প্রোগ্রাম থেকে বেরিয়ে যাবো। আর দেখো এই দেখো লাইন, একটা লাইনের শেষের পর যখন আমরা কোনো স্টেটমেন্ট দিচ্ছি কার্লি ব্র্যাকেটের ভিতরে, সেই স্টেটমেন্টের শেষে কিন্তু দেখো একটা সেমিকোলন রয়েছে। সেমিকোলনটা কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে, সি প্রোগ্রামের প্রত্যেকটা লাইনের মধ্যে, কার্লি ব্র্যাকেটের মধ্যে যে লাইনগুলো আমরা লিখবো বা যে স্টেটমেন্টগুলো দেবো। কারণ কোথাও যদি তোমরা সেমিকোলন মিস করে যাও তাহলে কিন্তু সেই লাইনটা তোমার এক্সিকিউট হবে না, সেখানে প্রোগ্রাম কিন্তু থেমে যাবে বা এরর চলে আসবে, কারণ তোমরা সেমিকোলন দাওনি বলে। ঠিক আছে, সুতরাং সেমিকোলন কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। প্রত্যেকটা লাইন লেখার পর আমাদের সেমিকোলন কিন্তু দিতেই হবে। ঠিক আছে, ছোট হলেও জিনিসটা, এটা কিন্তু একটা প্রোগ্রামের এই কোডের মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে। ঠিক আছে, এবার নিচে এটা হচ্ছে তোমার একটা বেসিক স্ট্রাকচার, যে ফার্স্টে হ্যাশ ইনক্লুড stdio.h দিয়ে আমার শুরু করতে হবে, তারপরে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, এখানে আমি মেইন ফাংশন ক্রিয়েট করেছি, তারপরে কার্লি ব্র্যাকেট ইউজ করে তোমাকে ওর মধ্যে প্রোগ্রাম করতে হবে বা স্টেটমেন্ট লিখতে হবে। এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি, তোমরা যা খুশি করতে পারো। এরপরে একটা বড় প্রোগ্রাম আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে রেখেছি, একটা সবার শেষে রয়েছে, ওটা করানোর জন্য আরো কিছু জানতে হবে, সেটা আমি এরপরে জানাচ্ছি। এখানে কি লেখা আছে দেখো, এই যে হ্যাশ ইনক্লুড stdio.h যে লাইনটা ফার্স্টে যেটা লিখতে হবে আমাদের, মাঝখানে কিন্তু কোনো স্পেস হবে না। এই লাইনটি হলো হেডার ফাইল লাইব্রেরি। একটু আগে আমি বললাম হেডার ফাইল লাইব্রেরি, যেটি ইনপুট আর আউটপুট ফাংশনের কাজ করে। ফার্স্টেই বলেছি ইনপুট আর আউটপুট ফাংশনের এটা কাজ করে, আর প্রি প্রসেসর হিসেবে কোনটা কাজ করে, এই হ্যাশ সিম্বলটা। ঠিক আছে, এই হ্যাশ সিম্বলটা। আরেকটা জিনিস সেটা হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে আমরা যে প্রোগ্রাম করব বা কোড যে লিখবো, প্রত্যেকটা কিওয়ার্ড বা প্রত্যেকটা অক্ষর যেটা আছে, যে পুরো ভাষাটায় যে আমরা লিখবো, সেটা কিন্তু একদম লোয়ার কেস লেটার দিয়ে হবে। মানে লোয়ার কেস অর্থাৎ একদম স্মল লেটার ইউজ করা হবে, প্রত্যেকটা ছোট হাতের বর্ণ দিয়ে তোমার লিখতে হবে। ঠিক আছে, কোনো এখানে কিন্তু কোনো বড় হাতের অক্ষর কিন্তু নেই। এটা তো আমি প্রিন্ট করাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, তাই বড় হাতে দিচ্ছি, কিন্তু মেন যে এখানে তুমি যা খুশি প্রিন্ট করাতে পারো। এটা আমি চাই প্রিন্ট একদম এক্সাক্ট চলে আসবে, এটা তো আমি ইনপুট দিচ্ছি। কিন্তু যে তুমি যে মেন যে জিনিস, যে প্রোগ্রামটা লিখছো, যে প্রিন্টএফ, তারপরে মেইনস, ইনক্লুড, যা যা তোমার আদার্স আরো যা যা তুমি লিখবে, সব কিন্তু আমাদের ছোট হাতের দিয়ে লিখতে হবে। সেই জন্য এটা কিন্তু লোয়ার কেস। ঠিক আছে, লোয়ার কেস ইউজ হয় এখানে। এইবার দেখো ডেটা টাইপস ইন সি। ডেটা টাইপস ইন সি বা ডেটা টাইপসটা কি? ডেটা টাইপসটা হলো, দেখো আমরা যখন ছোটবেলা থেকে যে ভাষাগুলো শিখেছি, বাংলা ভাষা বলো, ইংরেজি ভাষা বলো, তার মধ্যে আমরা বিভিন্ন প্রকার পড়েছি। যেমন ধরো বাংলা ভাষায় যদি পড়ি, আমরা স্বরবর্ণ পড়েছি, ব্যঞ্জন বর্ণ পড়েছি। তার মানে কি, আমরা প্রথমে একটা ভাষা শিখতে গেলে তার বর্ণ জানতে হবে, সেই বর্ণগুলো দিয়ে তৈরি এক একটা শব্দ জানতে হবে, তারপরে সেই শব্দগুলো দিয়ে তৈরি একটা বাক্য জানতে হবে, তাই তো? তো সিটাও তো একটা ভাষা, এখানেও তো আমার ওয়ার্ড লাগবে বা বর্ণ লাগবে। তো এখানে আমরা কি ভাষা দিয়ে ইউজ করছি? সি ল্যাঙ্গুয়েজকে, ইংরেজি ভাষা, তো সুতরাং বর্ণ জানার আমার দরকার নেই। কিন্তু এখানে যে ডেটাগুলো বা ইনফরমেশনগুলো আমরা দেব, ঠিক আছে, সেগুলো কিরকম টাইপের হবে বুঝতে পারছো? মানে একটা, যেমন ধর আমরা পড়েছিলাম স্বরবর্ণ হয়, ব্যঞ্জন বর্ণ হয়, সবই তো বর্ণ। অওয়াও একটা বর্ণ, কখাও একটা বর্ণ, তাই তো? কিন্তু এগুলোর আবার আলাদা ভাগ রয়েছে, একটাকে স্বরবর্ণ বলছি, আবার একটাকে ব্যঞ্জন বর্ণ বলছি। ঠিক সেরকম ইংলিশেই কি রয়েছে, কনসোনেন্ট থাকে, আবার ভাওয়েলস থাকে, তার মানে কি বিভিন্ন ভাগ থাকে। তো সিটাও যেহেতু একটা ভাষা, কিন্তু এটা কম্পিউটারের ভাষা, তাই এটারও কিন্তু বেশ কিছু ভাগ রয়েছে। তো ডেটা টাইপ কি বলেছে এখানে দেখো, সি এর প্রতিটি ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল মানে হচ্ছে সেই জিনিসটা, ভ্যারিয়েবল মানে হচ্ছে প্রোগ্রামের যে ভ্যারিয়েবল, অর্থাৎ যেটার মধ্যে আমরা কোনো ভ্যালু থাকবে। ঠিক আছে, যেটার মধ্যে আমরা কোনো ভ্যালু দেওয়া থাকবে সেটাই ভ্যারিয়েবল। ভ্যালুকে ক্যারি করছে বা বহন করছে, যেই জিনিসটা কোনো ভ্যালুকে বা কোনো তথ্যকে, কোনো ইনফরমেশনকে বহন করছে, সেটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। এবারে ভ্যারিয়েবল গুলোর মধ্যে যে জিনিসগুলো বহন করছে, তাই না, যে ইনফরমেশন বহন করছে বা যে ডেটাটা বহন করছে, নির্দেশাবলী বহন করছে, সেই জিনিসগুলো টাইপ থাকে, এক একটা ডেটাটা টাইপ থাকে, যে কেমন ধরনের ডেটা আমি বহন করছি। ঠিক আছে, এবার সেই টাইপ গুলোকে বলা হচ্ছে ডেটা টাইপ। দেখো এই যেগুলি নির্দিষ্ট টাইপের, এটা ডেটা হবে, ঠিক আছে, এটা ডেটা হবে, ডেটা সংরক্ষণ করতে পারে। ঠিক আছে, তো এই ল্যাঙ্গুয়েজে, সি ল্যাঙ্গুয়েজে ডেটা টাইপসকে তিনটে ভাগে ভাগ করা আছে, মানে ডেটাগুলোকে ডেটা টাইপস অনুযায়ী ডেটাদেরকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। কি কি দেখো, একটা রয়েছে হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপ কি বলতো? প্রিমিটিভ ডেটা টাইপ হলো আমরা যে সাধারণ ওয়ার্ডগুলো ইউজ করে থাকি, মানে সাধারণ যে জিনিসগুলো, একদম গোটা শব্দ যেটা বা গোটা অক্ষর যেটা, গোটা সংখ্যা যেটা, সেটাই হচ্ছে একদম সাধারণ যেটা আমরা ইউজ করে থাকি, ABCD, ঠিক আছে, বা 1 2 3 4,
যেই ওয়ার্ডগুলো বা যেই সংখ্যাগুলো আমরা ইউজ করে থাকি সেটাই হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, যেটার সাথে আমরা খুব পরিচিত। এটার ডেফিনেশনটা কি আছে? এই ডেটা টাইপ গুলি হলো সবচেয়ে সাধারণ মান সম্পন্ন। বুঝতে পেরেছো? সাধারণ মান সম্পন্ন মানে যেই মানগুলোর সাথে আমরা খুব ভালোভাবে পরিচিত। যেমন ধরো রয়েছে, এবার এটার মধ্যেও আবার ভাগ রয়েছে ইন্টিজার ভ্যালু, ফ্লোট, ক্যারেক্টার ইত্যাদি। এবারে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার এগুলো আবার প্রশ্ন আসছে, এগুলোর সম্পর্কেও আমি তোমাদের নেক্সট কিন্তু বলে দিচ্ছি এই ক্লাসের মধ্যে। সুতরাং একটু ধৈর্য ধরো। তুমি শুধু এইটুকু এখন জেনে রাখো যে প্রিমিটিভ ডেটা টাইপ বা প্রাইমারি ডেটা টাইপ, এটাকে প্রাইমারি ডেটা টাইপও বলে। প্রাইমারি ডেটা টাইপ কোনগুলো? যেগুলোর সাথে আমরা খুব সাধারণভাবে সাধারণ মান সম্পন্ন যেই ডেটা সেগুলোই হচ্ছে প্রিমিটিভ ডেটা। এবার সেকেন্ড কি আসছে? ইউজার ডিফাইন ডেটা টাইপ। ইউজার মানে কি? ইউজার কারা? আমরা। সি ল্যাঙ্গুয়েজকে কে ইউজ করবে? আমরা ইউজ করব। তাহলে ইউজার কারা হচ্ছে? আমরা হচ্ছি। আমরা ব্যবহার করছি, তাহলে আমরা ব্যবহারকারী। তা আমরা আমাদের সুবিধার্থে যেই ডেটাগুলো, মানে এই দেখো এখানে কি লিখেছে, এই ডেটা প্রকারগুলি ব্যবহারকারী নিজের দ্বারা সংযোজিত, মানে আমরা নিজেদের দ্বারা আমরা যেই ডেটাগুলো তৈরি করব বা ডেটা সেট তৈরি করব, সেখানে যেই জিনিসগুলো, যেই জিনিসটা আমরা তৈরি করব, আমাদের দ্বারা যেই জিনিসটা তৈরি হবে সেটাই হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। তাই তো? সব আমরাই তৈরি করব, কিন্তু তার মধ্যেও তো একটা ভাগ থাকে, সেটা আমাদের জন্য। ঠিক আছে? যেমন ধরো ক্লাস ইউনিয়ন। এই যে ক্লাস ইউনিয়ন কি? ক্লাসের মধ্যে যে নির্দেশাবলীগুলো থাকে সেটা আমরা আমাদের সুবিধার্থের জন্য ক্লাস তৈরি করব। তাই তো? সেই জন্য কি বলা হচ্ছে? এটা ইউজার ডিফাইন। যেহেতু এটা আমরা ব্যবহারকারীরা আমরা ইউজ করছি, সেই জন্য এটাকে ইউজার ডিফাইন ডেটা টাইপ বলছে। এবার তারপরে কি রয়েছে দেখো, ডিরাইভ ডেটা টাইপ। কি বলছে? প্রিমিটিভ ডেটাগুলি থেকে প্রাপ্ত ডেটাকে ডিরাইভ ডেটা টাইপ বলছে। এক্সাম্পল কি দিয়েছে দেখো, অ্যারে, পয়েন্টার্স ইত্যাদি। মানে কি? এই যে অ্যারে, পয়েন্টার্স এগুলো কিন্তু একটা ডেটা টাইপ। এর মধ্যে যে ভ্যালুগুলো থাকে বা এর মধ্যে যে ইনফরমেশন থাকে সেগুলো কিন্তু প্রিমিটিভ ডেটা টাইপ, মানে সাধারণ ইনফরমেশন। এইগুলো তো একটা ডেটা টাইপ। এবার এর মধ্যেও আবার কিছু ইনফরমেশন থাকতেই পারে, মানে একটা ডেটার মধ্যে আরেকটা ডেটা থাকতেই পারে। তো সেই একটা ডেটা টাইপের মধ্যে যেই আরো যে মানগুলো থাকে সেগুলো কিন্তু এই প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যেই থাকে। হয় ইন্টিজার ভ্যালু, ধরো একটা অ্যারের মধ্যে হয় ইন্টিজার ভ্যালু দেওয়া থাকে বা ফ্লোট ভ্যালু দেওয়া থাকে বা ক্যারেক্টার ভ্যালু দেওয়া থাকে, বিভিন্ন ভ্যালু দেওয়া থাকে, কিন্তু সেগুলো সবসময় প্রিমিটিভ ডেটা ভ্যালুই হবে, ইউজার ডিফাইন কিন্তু হবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমার ডিরাইভ ডেটা টাইপস। বোঝাতে পারলাম তিনটে ডেটা টাইপ। এবার দেখো এখানে আমি একটা ছক করে দেওয়া রয়েছে ডেটা টাইপস ইন সি। কটা ভাগে ভাগ করা হচ্ছে? প্রিমিটিভ, ইউজার ডিফাইন। প্রিমিটিভ মানে এখানে প্রাইমারি লেখা রয়েছে, ফার্স্টে বলেছি প্রাইমারি, ইউজার ডিফাইন আর ডিরাইভড। এবার প্রাইমারির কি কি এক্সাম্পল রয়েছে দেখো, বা প্রাইমারির যে ভাগগুলো রয়েছে সেগুলো কি? ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডবল ফ্লোট আর ভয়েড। এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটাই এই সেমিস্টারে রয়েছে এবং এগুলো সম্পর্কে তোমাদের, যদি তোমরা সি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম পড়তে যাও, এগুলো সম্পর্কে কিন্তু তোমাদের খুব ভালো করে জানতে হবে। তাই এইগুলোর কিন্তু ডেফিনেশন আমি ছোট ছোট করে এই ক্লাসেই দিয়েছি। আর ইউজার ডিফাইনে কি রয়েছে? ক্লাস রয়েছে, স্ট্রাকচার রয়েছে, ইউনিয়ন, ইনাম আর টাইপ ডেফ। ঠিক আছে? ভাগগুলো তোমরা জেনে রাখো ভালো করে। আর ডিরাইভে কি রয়েছে? ফাংশন, অ্যারে, পয়েন্টার, রেফারেন্স, এগুলো তোমাদের জানতে হবে। কিন্তু একদম বেসিক সি ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম করতে গেলে যেই যেই জিনিসটা আমাদের এর মধ্যে দরকার হবে সেই জিনিসের ছোট্ট করে ডেফিনেশন আমি আজকে তোমাদের জন্য রেখেছি। তো দেখো ফার্স্টেই কি আসছে, প্রাইমারি ডেটা টাইপস এর মধ্যে যে ফার্স্ট ডেটা টাইপ ছিল সেটা কি ছিল? আমাদের ইন্টিজার ডেটা টাইপ, অর্থাৎ ইন্টিজার ভ্যালু। এবার ইন্টিজার ভ্যালুটা কি? আমরা যে সমস্ত গোটা সংখ্যা আমরা যে সমস্ত সংখ্যা ব্যবহার করে থাকি, কি সংখ্যা ব্যবহার করি? 1 2 3 4 এগুলো ব্যবহার করি। তো এগুলোর যে গোটা বা পূর্ণমান, যেটা পয়েন্টে না, কিন্তু পয়েন্ট বা ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ এই মানগুলো না, শুধু যেই গোটা সংখ্যাটা থাকবে 2 3 4 5 6 7 8 বা 1000, 1000 বলো, 100 বলো, যা বলো, সব যে মানগুলো রয়েছে, যে সংখ্যাগুলো রয়েছে, নাম্বারস গুলো রয়েছে, সেগুলো হচ্ছে ইন্টিজার ভ্যালু। এখানে কি বলেছে সংজ্ঞাটা দেখো, সি ল্যাঙ্গুয়েজে ইন্টিজার পূর্ণ সংখ্যা যা দশমিক সংখ্যা ছাড়া, দশমিক সংখ্যা ছাড়া মানে দশমিক না, দশমিক হবে না, পুরো গোটা একটা সংখ্যা থাকতো, যেটা ধনাত্মক বা ঋণাত্মক। ঋণাত্মক মানে পজিটিভ বা নেগেটিভ। ধরো 2 এটা পজিটিভ সংখ্যা, -2 এটা কিন্তু নেগেটিভ সংখ্যা। তো এই নেগেটিভ সংখ্যা যখন আমরা ব্যবহার করব তখনও কিন্তু আমরা ইন্টিজার টাইপকে আমাদের ডিক্লেয়ার করতে হবে। কিভাবে ডিক্লেয়ার করে আমি সেটা বলে দিচ্ছি। এবং শূন্যটাও একটা ইন্টিজার টাইপ, সহজ যে কোনো সংখ্যা সংরক্ষণ করতে পারে এই ডেটাটা। বুঝতে পেরেছো? মানে ইন্টিজার ডেটা টাইপে গোটা সংখ্যা, পূর্ণ সংখ্যা, যেগুলো পজিটিভ হোক বা নেগেটিভ হোক অথবা শূন্য, যেই ডেটা টাইপে সংরক্ষিত করা যায় সেটাই হচ্ছে আমাদের ইন্টিজার ভ্যালু।
এবার এই ইন্টিজার ডেটা টাইপের তো একটা জায়গা লাগবে না, আমরা যদি একটা কিছু লিখি বা ইন্টিজার ডেটা টাইপ নিই, সেটা তো আমাদের মেমোরিতে কিছু জায়গা খাবে বা কিছু জায়গার মধ্যে সেটা স্টোর থাকবে। তো সেটা আমাদের সাইজ কিরকম 4 বিট, মানে প্রত্যেকটা ইন্টিজার ভ্যালু 4 বিট করে আমাদের মেমোরিতে কিন্তু জায়গা খায়, ঠিক আছে। আর এটা ফরম্যাট স্পেসিফায়ার কি পার্সেন্টেজ ডি। যখন আমরা ইন্টিজার ডেটা টাইপকে ডিক্লেয়ার করব তখন আমাদের ভ্যালু নেওয়ার জন্য পার্সেন্টেজ ডিটাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। পার্সেন্টেজ ডি কিন্তু ব্যবহার করতে হবে। আর এটা কতটা জায়গা নেয়, এটা হচ্ছে 4 বাইটস জায়গা নেয়, ঠিক আছে। এবার দেখো এটাকে যখন আমরা প্রোগ্রামিং এ লিখবো তখন কিভাবে লিখতে হয়, দেখো ইন্ট এরকম ভাবে লিখতে হয়, ইন্ট a ইকুয়ালস টু 10 বা b ইকুয়ালস টু 20 আবার সেমিকোলন। এটা আমি শুধু লাইনটা দেখাচ্ছি যে এরকম করে ডিক্লেয়ার করি যে শুধু int ইন্ট দিয়ে, পুরো ইন্টিজার লেখে না কিন্তু, শুধু int প্রথম তিনটে ওয়ার্ড দিয়ে আমরা লিখি। ইন্ট a ইকুয়ালস টু 10, এই যে 10 লিখছি, 10টা কি, 10টা একটা কি ইন্টিজার ভ্যালু না, আমি একটু আগে কি বললাম পূর্ণ সংখ্যা, তাই তো। আবার -20ও নিতে পারতাম, -30ও নিতে পারতাম, মাইনাসও নিতে পারতাম, জিরোও নিতে পারতাম, ঠিক আছে। আবার ধরো এরকম আমি লিখলাম, ধরো int a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু -20, এরকম করেও নিতে পারবো, ঠিক আছে। ইন্টের মধ্যে এই ভ্যালুগুলো নেওয়া যায়। আর ইন্টটা যখন আমরা প্রোগ্রামিং করব, ফার্স্ট বেসিক স্ট্রাকচার তো আমরা জানি। এবার প্রোগ্রামিং এর ভিতরে যখন আমরা এই সমস্ত ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার, যে ভ্যারিয়েবল, যে এ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে তার মধ্যে মান রয়েছে, তাই তো। তো এগুলো যখন ডিক্লেয়ার করবো তখন আমাদের এই ইন্ট যখন থাকবে, যখন আমরা ইন্টিজার ভ্যালু নেব অর্থাৎ পূর্ণ সংখ্যা নেব, তখন কিন্তু আমরা এই ইন্ট ভ্যালুকে প্রিন্ট, মানে ইন্ট ভ্যালুটা নেব বা ইন্টিজার এই ডেটা টাইপসটাকে ইউজ করব, এটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। এটা গেল ইন্টিজার। এবার যখন এই যে পার্সেন্টেজ ডিটা কি, এটা হচ্ছে আমরা যখন ইন্টিজারের মধ্যে ভ্যালু প্রিন্ট করাতে যাই তখন পার্সেন্টেজ ডিটা ইউজ করাতে হয়। এখন যদি তোমরা বুঝে নাও থাকো, আমি নেক্সট একদম সবার শেষে একটা বড় প্রোগ্রাম আমি তোমাদের এক্সাম্পল হিসেবে রেখেছি, ওখানে তোমাদের এই কোশ্চেনটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে কি রয়েছে দেখো, ক্যারেক্টার। ক্যারেক্টার ডেটা টাইপ, এই ডেটা টাইপ শুধুমাত্র ভ্যারিয়েবলকে একটি মাত্র অক্ষর সংরক্ষণ করে, অক্ষর মানে আমরা যে লেটার্স গুলো এ বি সি ডি বা এক একটা অক্ষর, যে লেটার্স দিয়ে, যে ধরো ধরো অ্যাপেল, ম্যাঙ্গো বা কারোর নাম, এইগুলো হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে হচ্ছে যে লেটার্স দিয়ে যেই জিনিসগুলো তৈরি হবে সেটাই হচ্ছে ক্যারেক্টার। এবং কোনো ডেটা টাইপ যখন আমরা এই নাম, ধরো আমরা শুধু 10 বা ধরো কোনো একটা সংখ্যা আমরা যখন স্টোর করছি পূর্ণ সংখ্যা, তখন আমরা ইন্টিজার ভ্যালু নিচ্ছি। আবার ঠিক যখন কোনো নাম বা কোনো এরকম অক্ষর বা কোনো লেটার আমরা সংরক্ষণ করতে চাইছি বা লেটার নিয়ে আমরা কাজ করতে চাইছি, তখন আমাদের এই ক্যারেক্টার ডেটা টাইপস ভ্যালু নিয়ে কাজ করতে হবে। তো এই ডেটা টাইপসের দেখো সাইজ কি রয়েছে, 1 বাইট। এটা আমাদের মেমোরিতে 1 বাইট করে জায়গা খায়, ঠিক আছে, বা 1 বাইট করে এর জন্য একটা জায়গা বরাদ্দ থাকে যখন আমরা এটা ব্যবহার করি। আর এটা যখন আমরা এটার ভ্যালু যখন ডিক্লেয়ার করবো তখন পার্সেন্টেজ সি দিয়ে আমাদের এটাকে এটার মধ্যে ভ্যালু নিতে হবে, ঠিক আছে। এবার এটা কিভাবে লেখে দেখো, এটা লেখে হচ্ছে CHAR, ক্যার। ক্যার দিয়ে ধরো এ বি সি এরকম। এবার এ বি সি কি, এ বি কি, এ এ বি সি এগুলো একটা ক্যারেক্টার না, বুঝতে পেরেছো? এই জন্য এটাকে ক্যারেক্টার বলা হচ্ছে, এই জন্য এটাকে ক্যারেক্টার ডেটা টাইপস বলা হচ্ছে। কারণ দেখো এমন দেখা গেল একটাই ডেটা টাইপ থাকলে যেখানে সব যদি আমরা প্রিন্ট করানো যায়, মানে নাম্বারও হচ্ছে, নামও হচ্ছে, আবার কোনো ক্যারেক্টারও হচ্ছে, পয়েন্টেরও হচ্ছে, তখন অসুবিধা হয়ে যাবে। ঠিক এই অসুবিধাটাকে ক্লিয়ার করার জন্য আমাদের এই বিভিন্ন ধরনের ডেটা টাইপ কিন্তু আমাদের তৈরি করা হয়েছে, যাতে এক একটা ডেটা টাইপে তার অনুযায়ী ডেটাগুলো আমরা সংরক্ষণ করতে পারি বা সেই ডেটা নিয়ে আমরা আমাদের কাজগুলোকে সম্পূর্ণ করতে পারি, ঠিক আছে। তো এটা গেল আমাদের ক্যারেক্টার ডেটা টাইপস। এরপরে আছে ফ্লোট ডেটা টাইপ। ফ্লোট ডেটা টাইপের একদম সংক্ষেপে আমি যদি বলে থাকি, ইন্টিজারে আমরা পূর্ণ সংখ্যা নিয়েছিলাম আর ফ্লোটে আমরা পয়েন্টওয়ালা সংখ্যা নেব, এইটাই হচ্ছে ডেফিনেশন। পয়েন্টওয়ালা যেই সংখ্যা থাকবে, ধরো 2.3 বা 0.4, 0.25, এই যে পয়েন্টওয়ালা যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো আমরা ফ্লোট ডেটা টাইপের মধ্যে নিতে পারবো। ইন্টিজারের মধ্যে নিতে পারবো না, ক্যারেক্টারের মধ্যে নিতে পারবো না, তখন প্রোগ্রাম কাজ করবে না, ঠিক আছে। যখন আমাদের এমন কোনো সংখ্যা নিয়ে কাজ করতে হবে যেখানে পয়েন্ট থাকবে, তখন কিন্তু আমাদের ফ্লোট ডেটা টাইপ দিয়ে প্রোগ্রামগুলোকে রান করাতে হবে, প্রোগ্রামগুলোকে কাজ করাতে হবে। প্রোগ্রামের মধ্যে ফ্লোট ডেটা টাইপ আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। এবারে ডেফিনেশনটা কি লেখা আছে, সি তে ফ্লোট দশমিক এবং সূচকীয় মান সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। বুঝতে পেরেছো? দশমিক, এটি একক নির্ভুলতার সাথে দশমিক সংখ্যা সংরক্ষণ করতে পারে। মানে একক নির্ভুলতা মানে কোনো নির্ভুল ভাবে এটা দশমিক সংরক্ষণ করতে পারে। এবার এটাও ঠিক আমাদের মেমোরিতে 4 বাইট জায়গা কিন্তু দখল করে।
আর এটা লেখার সময় এটার মানগুলো যখন আমরা মান নেব বা ভ্যালু নিতে গেলে আমাদের এটাকে পার্সেন্টেজ এফ ভাবে লিখতে হবে, পার্সেন্টেজ এফ দিয়ে লিখতে হবে। আর এটা আমি যখন ইউজ করব প্রোগ্রামের মধ্যে তখন কিভাবে লিখবো, ঠিক এরকম ভাবে ফ্লোট। আমি কি বলেছিলাম, সব ছোট হাতের হবে, ফ্লোট, এফ এল ও এ টি, ফ্লোট। তারপরে তুমি ধরো নিলে এ একটা ভ্যারিয়েবল নেবে, তার মধ্যে মান নিলে 0.25। এই যে 0.25 কি একটা পয়েন্টের না, সেই জন্য এটাকে আমি ফ্লোট দিয়ে ইউজ করলাম। কিন্তু আমি যদি এটা এরকম লিখতাম যে ইন্ট এ ইকুয়ালস টু 0.25, তাহলে কিন্তু এটা কাটা হয়ে যেত, এটা হতোই না, এক্সিকিউশনই হতো না, কারণ এটা ইন্টিজার ভ্যালু নয়, এটা আমার ফ্লোট ভ্যালু বা পয়েন্টের ভ্যালু। সেই জন্য এটার জন্য আমাদের এটাই হচ্ছে পারফেক্ট। ঠিক আছে, যে নাম্বারস হলেই ইন্ট নিতে হবে না, নাম্বারস এর মধ্যেও ভাগ আছে, পূর্ণ মান হলে ইন্টিজার আর পয়েন্টের মান হলে তোমার ফ্লোট। এইবার এমন একটা আছে এই যে ডাবল ডেটা টাইপ। ডাবল ডেটা টাইপটা কি, এইটার মধ্যে তুমি পূর্ণ সংখ্যাও নিতে পারবে, পয়েন্টের সংখ্যাও নিতে পারবে। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, সি তে এটি দশমিক সংখ্যা সংরক্ষণ করতে পারে, এটি সাংখ্যিক মানগুলো সংযোজিত করতে ব্যবহার করা হয়, মানে যে দশমিক সংখ্যা। এবার বলেছে এই লাস্ট লাইনটা ভালো করে দেখো, যা সি তে দশমিক মানের সাথে সংখ্যা ধারণ করতে পারে, মানে দশমিক মানের সাথেও আরো আদার সংখ্যাকেও সে ধারণ করতে পারবে, সেই ডেটা টাইপ গুলোকে বলা হয় ডাবল ডেটা টাইপ। এবার এই ডাবল ডেটা টাইপকে আমরা কিভাবে লিখবো, ডবল হিসাবেই লিখবো, DOUBLE, ডাবল। তারপরে ধরো a ইকুয়ালস টু নিলে তুমি 0.25, b ইকুয়ালস টু নিলে 25.00, ব্যাস। এবারে দেখো 25.00 মানে কি, 25 না, তার মানে কি এটা একটা গোটা সংখ্যা হচ্ছে না, তার মানে কি যে দশমিক সংখ্যার সাথে দশমিক মানের সাথে তুমি আদার্স সংখ্যাও তুমি ব্যবহার করতে পারবে, যেই ডেটা টাইপে সেটা হচ্ছে ডাবল ডেটা টাইপ। ঠিক আছে, ডাবল ডেটা টাইপ হয়ে গেল। এরপরে রয়েছে ভয়েড। দাঁড়া এক সেকেন্ড, আমি একটা জিনিস দেখি, হ্যাঁ এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, এটা হচ্ছে তোমার ডাবল ফ্লোট ডেটা টাইপ হবে। ঠিক আছে, শুধু ডাবল, ডাবল ফ্লোট, FLOAT, ডাবল ফ্লোট ডেটা টাইপ। ঠিক আছে, এটা কিন্তু ডাবল ফ্লোট ডেটা টাইপ, কিন্তু সেটাকে লেখার সময় আমরা শুধু ডাবল লিখে কাজ করব, আর যেটা শুধু ফ্লোট রয়েছে সেটাকে শুধু ফ্লোট লিখে কাজ করব। তাহলে আমি একবার আবার যদি প্রথম থেকে বলি, আর এই দেখো এই ডাবল ফ্লোট ডেটা টাইপ কিন্তু 8 বিট জায়গা তোমার দখল করবে, কারণ এখানে কিন্তু দশমিক সংখ্যার সাথে সাথে পূর্ণ সংখ্যা বা আদার্স সংখ্যাও তুমি কিন্তু ধারণ করতে পারো, সেই জন্য এটার জায়গাটা একটু বেশিই খাবে মেমোরিতে, এই জন্য 8 বিটস। আর এটার ফরম্যাট কি, এটার মধ্যে ভ্যালু নিতে গেলে পার্সেন্টেজ এফ দিয়ে আমাদেরকে ভ্যালুটা নিতে হবে। ঠিক আছে, এইবার দেখো আমি প্রথম থেকে একবার বলে দিচ্ছি, আমাদের প্রাইমারি ডেটা টাইপের মধ্যে যেই যে ডেটা টাইপ গুলো পড়লাম, কি কি পড়লাম, ইন্টিজার ডেটা টাইপ, যেটার মধ্যে কি পূর্ণ সংখ্যা নেওয়া হয়, এবং সেটা কতটা জায়গা নেয়, 4 বাইটস জায়গা নেয়, 4 বাইটস জায়গা নেয়। আর সেটা লিখতে গেলে আমরা কিভাবে লিখি, ইন্ট লিখে তারপরে সেটার ভ্যালুগুলো আমরা নেব। তারপরে কি আসছে, তারপরে আসলো ক্যারেক্টার ডেটা টাইপ। ক্যারেক্টার ডেটা টাইপে কি আমরা যে কোনো অক্ষর ওটার মধ্যে নিতে পারবো, এবং এটা কতটা জায়গা নেবে, 1 বাইট জায়গা নেবে, এবং এটার ফরম্যাটটা কি লিখতে হবে, পার্সেন্টেজ সি। আর এটা কিভাবে লিখতে হবে, ক্যার, CHAR, ক্যার, তারপরে এর মধ্যে যে ভ্যালুগুলো আমরা নেব বা যে ডেটাগুলো আমরা নেব সেটা লিখবো, তাই তো, তার অনুযায়ী যে ক্যারেক্টারের মধ্যে কি থাকে ক্যার লিখে সেটা লিখবো। তারপরে কি হচ্ছে ফ্লোট ডেটা টাইপ। ফ্লোট ডেটা টাইপ কি হচ্ছে, সেটার মধ্যে শুধুমাত্র দশমিক সংখ্যাগুলো আমরা নিতে পারবো, দশমিক সংখ্যা নিয়ে যেই ডেটা টাইপে আমরা কাজ করতে পারবো সেটাই হচ্ছে আমাদের ফ্লোট ডেটা টাইপ। ফ্লোট ডেটা টাইপ কতটা জায়গা নেয়, 4 বাইটস জায়গা নেয়। আর সেটার তোমার কিভাবে যখন আমরা ভ্যালু নেব সেটা কি দিয়ে করবো, পার্সেন্টেজ এফ। আর লিখবো কিভাবে, ফ্লোট দিয়ে, অবশ্যই ছোট হাতের, সব কিন্তু ছোট হাতের থাকবে। হলো, তারপরে কি আসছে ডাবল ফ্লোট ডেটা টাইপ, যেটার মধ্যে কি থাকছে যে দশমিক সংখ্যার পাশাপাশি আমরা অন্য সংখ্যার ধারণাও আমরা নিতে পারবো বা অন্য সংখ্যাকেও ইউজ করতে পারবো, এবং সেটা কতটা জায়গা নিচ্ছে, 8 বাইটস জায়গা নিচ্ছে, এবং এটার ফরম্যাট কি রয়েছে, পার্সেন্টেজ এফ রয়েছে। আর এটা কিভাবে লিখবো, শুধু ডাবল দিয়ে আমরা এটাকে ডিক্লেয়ার করব। বোঝাতে পারলাম, এই হচ্ছে আমাদের ডেটা টাইপ। এরপরে আরেকটা ছিল ভয়েড ডেটা টাইপ। ভয়েড ডেটা টাইপ মানে কি বলতো, ভয়েড মানে হচ্ছে শূন্য, যেই ডেটা টাইপের মধ্যে কোনো মান থাকবে না বা কোনো মান ডিক্লেয়ার করা থাকবে না, কোনো মানের নির্দেশ দেওয়া থাকবে না, সেটাই আমাদের ভয়েড থাকে। সেটা কি বলেছে দেখো, সিতে এটি ব্যবহৃত হয় নির্দিষ্ট করার জন্য যে কোনো মান নেই, কোনো মান নেই। ভয়েড মানে কি বলতো, ভয়েড মানেই শূন্য, কোনো মান নেই, যেটার মধ্যে যেই ডেটা টাইপে কোনো মান দেওয়া থাকবে না, তখন আমরা ভয়েড
লিখবো, ঠিক আছে। মানে ধরো কোনো মান দেওয়া নেই, কোনো মান আমাদের ডিক্লেয়ার করে না যে এর মধ্যে ক্যারেক্টার টাইপস হবে না ফ্লোট টাইপস হবে না কি হবে, মানে গোটা সংখ্যা হবে নাকি পয়েন্টের হবে না কোনো অক্ষর বসবে, কিছু দেওয়া নেই, তখন আমরা ভয়েড ডেটা টাইপ কিন্তু ইউজ করব। অর্থাৎ কোনো মান না থাকলে ভয়েড ব্যবহৃত হবে, ঠিক আছে। আর ভয়েড মানে কি বললাম, শূন্য। শূন্য ভয়েড ফাংশন হয় মাঝে মাঝে এরকম করে ইউজ করা হয়, ভয়েড এরকম করে ইউজ করা হয় শূন্য মানের জন্য, ঠিক আছে। এইবার দেখো এত কিছু আমি ডেটা টাইপ আমি তোমাদের করালাম, এখানে বেসিক ডেটা টাইপ, সব ডেটা টাইপ কিন্তু আমি বোঝাইনি। আমাদের তো 3টে ভাগ রয়েছে, তাদের মধ্যেও ভাগগুলো রয়েছে, তো আমি সব বোঝাইনি, শুধুমাত্র যেই বেসিক জিনিসটা আমি আজকে করাবো এবং যেটা তোমাদের বেসিক প্রোগ্রাম করতে গেলে দরকার হয় শুধুমাত্র সেগুলো আমি আজকে করালাম। এবার এর মধ্যে এইগুলো দিয়ে আমি একটা তোমাদের প্রোগ্রাম করিয়ে দেখাবো বা একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রাইট এ প্রোগ্রাম, দেখো কি লেখা আছে এখানে, রাইট এ প্রোগ্রাম উইথ সি সাম অফ টু নাম্বারস এন্টার বাই দ্য ইউজ, এটা কি লিখেছে, আচ্ছা এটা তোমরা দেখতে হবে না, মানে ইউজার ইয়ে করতে হবে, এটা তোমাদের বাদ দাও। সাম অফ টু নাম্বারস, ঠিক আছে। আর এন্টার বাই দ্য ইউজার মানে হচ্ছে মানে যে যেই দুটো নাম্বারের আমরা যোগফল করবো সেটা আমরা দেবো, সেটা আমি পরে বলছি, আগে তোমরা বেসিকটা বুঝে নাও। সি ল্যাঙ্গুয়েজ দিয়ে, সি প্রোগ্রামিং দিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চলেছি, যেটাতে কি হতে চলেছে, যেটাতে দুটো সংখ্যার যোগফল আমরা করব প্রোগ্রাম দিয়ে, ঠিক আছে। প্রোগ্রাম দিয়ে আমরা মেশিনকে ইয়ে করব, যে নির্দেশ দেব যে এই দুটো সংখ্যার যোগফল করো, সেটা সে তার নিজের ভাষায় বুঝে আমাদেরকে আউটপুট দেবে। এবার যে কোনো প্রোগ্রাম তোমাদের লিখতে গেলে আগে তোমাদের পরীক্ষার সময় যখন তোমাদের এমনি থিওরি হয়, তো প্রোগ্রাম লিখতে গেলে আমাদের একটা ফ্লো চার্ট দরকার হয়, ফ্লো চার্ট করতে হয়। এবার এই ফ্লো চার্টটা কিরকম হয়, ঠিক এরকম হয় আমাদের ফ্লো চার্ট, ঠিক আছে। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট, যেখানে বিভিন্ন শেপের বক্স থাকে এবং তার মধ্যে এক একটা নির্দেশ বলি দেওয়া থাকে। তো প্রত্যেকটা কমান্ডের জন্য বা প্রত্যেকটা নির্দেশের জন্য আমাদের কিন্তু এক একটা শেপের বক্স আমরা ব্যবহার করে থাকি। ফার্স্টেই দেখো কি রয়েছে, স্টার্টটা দেখতে পাচ্ছ ওভাল শেপ, মানে ডিম্বাকৃতি একটা শেপে আমাদের একটা গোল মতন রয়েছে, ডিম্বাকৃতি, পুরো গোল নয় কিন্তু। সেই শেপে কি রয়েছে দেখো, টার্মিনাল বক্স। টার্মিনাল বক্স মানে এখান থেকে তোমার আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে, স্টার্ট হচ্ছে, টার্মিনেট হচ্ছে, সেই জন্য এটাকে টার্মিনাল বক্স বলা হচ্ছে। এটা কি হচ্ছে, ওভাল শেপ, এই শেপের মধ্যেই কিন্তু স্টার্ট লিখতে হবে। তোমরা কিন্তু যদি বক্স দিয়ে স্টার্ট লিখে দাও তাহলে কিন্তু হবে না। তারপরে দেখো এরকম একটা বক্স আসছে, বক্সটা দেখো কেমন বেকা টাইপের বক্স। এটাকে কি বলা হচ্ছে, ইনপুট বা আউটপুট বক্স। মানে এর মধ্যে তুমি প্রোগ্রামে যে ইনপুটস গুলো নেবে, যে মানগুলো তোমরা দেবে, সেইটার জন্য তোমার এখানে এটা ডিক্লেয়ার করতে হবে এই বক্সের মধ্যে, আর সেই মানের থেকে তুমি যে আউটপুটটা পাবে সেই আউটপুটটাও এই বক্সেই করতে হবে। এর জন্য এটাকে ইনপুট আউটপুট বক্স বলছে, ঠিক আছে। এবার দেখো এটাকে একটা পুরো একটা আয়তকার একটা বক্স আছে, এখানে কি হয়, প্রসেস বক্স। মানে তুমি যেই প্রসেসটা, আমি যেমন বলেছি কি সাম করবো, তো সাম করতে গেলে কি হবে, আমাদের প্লাস করতে হবে দুটো সংখ্যা, তো সেইটা আমরা এখানে লিখবো, যে প্রসেস যেই ফরম্যাটটা বা যে প্রসেসটা আমরা ইউজ করবো সেটা এখানে, ঠিক আছে। সেই জন্য এটাকে প্রসেস বক্স বলা হচ্ছে। আবার দেখো আমরা সেই আবার ইনপুট আউটপুট বক্স ইউজ করছে। আবার দেখো এন্ড হচ্ছে টার্মিনাল বক্স দিয়ে এন্ড হচ্ছে, দেখো তার মানে কি এন্ড আর স্টার্ট যে দুটোই টার্মিনাল বক্সে শুরু হয়, মানে স্টার্টও ওভাল বক্স দিয়ে, মানে ডিম্বাকৃতি একটা বক্স দিয়ে শুরু হচ্ছে, আবার ডিম্বাকৃতি বক্স দিয়ে কিন্তু শেষ হচ্ছে। এবার এখানে কি রয়েছে দেখো, ফার্স্টে রয়েছে স্টার্ট, তারপরে ইনপুট কি, আমি কি বলেছি দুটো সংখ্যার যোগফল করব, তাহলে দুটো সংখ্যার ভ্যালুটা নিতে গেলে আমাকে তো একটা ভ্যারিয়েবল নিতে হবে যেটার মধ্যে আমার মানটা থাকবে। তো এখানে দুটো মান নিচ্ছি, এ আর বি, এর মধ্যে একটা মান থাকবে, বির মধ্যে একটা মান থাকবে, যেই দুটোকে যোগ করে আমরা একটা ফলাফল পাবো, ঠিক আছে। তারপরে সাম সমান সমান a প্লাস বি করা হচ্ছে, ঠিক আছে। a প্লাস বি মানে এই যে এই দুটোকে তো যোগ করতে হবে, আমরা তো সাম চেয়েছি, সাম মানে কি যোগফল, তার মানে আমাদের যোগ না করলে যোগফলটা পাবো কি করে, তাই না। যোগ করলাম, তারপরে কি হচ্ছে প্রিন্ট সাম, এই যে সাম যে জিনিসটা আমরা করলাম a প্লাস বি, এই সামটাকে তো প্রিন্ট করাতে হবে, এখানেই তো আমার অ্যান্সারটা হবে a প্লাস বি, যে অ্যান্সারটা হবে সেটা তো আমার সাম হচ্ছে, সাম ইকুয়ালস টু a প্লাস বি, তাই তো। তো সেই সামটাকে প্রিন্ট করালেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তারপরে কি হয়ে যাবে, অ্যান্সার পেয়ে গেলে আমাদের প্রোগ্রাম শেষ। তো এইভাবে তোমাদের ফ্লো চার্ট করতে হবে, ঠিক আছে। এবার ফ্লো চার্টের দেখো এখান থেকে তোমাদের যদি তোমাদের শর্ট টাইপ কোশ্চেন আছে, তাহলে দেখা গেল একটা শেপ দিয়ে দিল আর বললে এটা কোন টাইপের বক্স, বা নাম বলো, বা এই বক্সে কি হয়, এই ধরনের আসতে পারে, ঠিক আছে। তো সেই জন্য আমার এই ফ্লো চার্টটা দেখানো। তো ফ্লো চার্টের তোমরা ফ্লো চার্টটা ভালো করে বুঝে গেছো, ঠিক আছে। এবার ওই ফ্লো চার্টের মধ্যে কি দুটো নাম্বারে যোগ করতে গেলে যেই ফ্লো চার্ট সেটা, এবার এর প্রোগ্রামটা দেখ, এইটা হচ্ছে এর প্রোগ্রাম,
দেখতে পাচ্ছ প্রোগ্রাম প্রোগ্রাম রয়েছে, এই যে ঠিক আগের যে কোশ্চেনটা সাম অফ টু নাম্বার, এখানে আমি লিখে দিচ্ছি সাম অফ টু নাম্বারস, সেটার প্রোগ্রামটা এখানে রয়েছে। দেখো ফার্স্টেই কি রয়েছে আমাদের বেসিক যে স্ট্রাকচারটা, দেখো ইনক্লুড stdio.h, এখানে কিন্তু কোনো গ্যাপ থাকবে না, পুরোটা কোনো স্পেস থাকবে না, পুরোটা একদম পুরো লিখে যেতে হবে টানা, ঠিক আছে। তো ইনক্লুড ইনক্লুড stdio.h, তারপরে কি আছে দেখো ইন্ট মেন, আমি বলেছিলাম একটা ফাংশন তোমাদের নিতে হবে। এবার এখানে আমি ইন্ট মেন কেন নিচ্ছি, ইন্ট কেন বলেছিলাম, কারণ পূর্ণ সংখ্যা, আমি এই যে দুটো নাম্বারকে যোগ করব বা দুটো ভ্যালুকে আমি যোগ করব, সেই দুটো আমি ইন্টিজার ভ্যালু নেব, অর্থাৎ পূর্ণ সংখ্যা নেব, হয় 10 নেব, না হয় 5 নেব, না হয় 1000 নেব, মানে যা নেব গোটা সংখ্যা নেব। তাই এটাকে আমি ইন্ট মেন করেছি। তোমরা এটাকে পয়েন্টেরও করতে পারো, পয়েন্টের করতে গেলে তখন আমাকে কি নিতে হবে, ফ্লোট নিতে হবে বা ডাবল নিতে হবে, তাই তো। তো এখানে আমি ইন্ট দিয়ে কাজ করেছি, কারণ একদম বেসিক এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর আমি চেষ্টা করছি। দেখো ইন্ট মান নিলাম, ইন্ট মেন নিয়ে এটা একটা ফাংশন ক্রিয়েট তোমাদের করতেই হবে। দেখো কার্লি ব্র্যাকেট দিয়ে কি হচ্ছে, স্টার্ট হয়ে গেল, কার্লি ব্র্যাকেট স্টার্ট হয়ে যাওয়ার পর কার্লি ব্র্যাকেটের শেষ, কিন্তু তার মধ্যে আমার স্টেটমেন্ট থাকবে। কি রয়েছে দেখো, ফার্স্টেই দেখো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, আর কোন ভ্যারিয়েবল নেব বা কোন ভ্যালু আমরা নেব, আমরা কিন্তু ইন্টিজার ভ্যালু নিয়ে, অর্থাৎ পূর্ণ সংখ্যার যে ভ্যালুগুলো নিয়ে, ডেটা নিয়ে আমরা কাজ করব। তাই দেখো ইন্ট দিয়ে দেখো রয়েছে ইন্ট এ বি আর সাম, কারণ সামও তো একটা কিছু যেটার মধ্যে আমার মানটা প্রিন্ট হবে বা যেটার মধ্যে আমি রেজাল্টটা পাবো। ধরো 10 যোগ 5 করলে আমি 15 পাচ্ছি, তো ওই 15টাও তো একটা মান, যেটা ইন্টিজার ভ্যালুই পাবো, তাই তো। তো সেই জন্য এটাকেও কিন্তু ডিক্লেয়ার করতে হবে, নয়তো কিন্তু রেজাল্ট তোমরা পাবে, ঠিক আছে। হলো, এবার এখানে তোমরা যা কিছু তোমরা রেজাল্টও লিখতে পারো যে তোমাদের ইচ্ছে মতো। তারপরে কি করেছে, প্রিন্ট এন্টার দ্য নাম্বার, এন্টার দ্য নাম্বার, কারণ দেখো এ বি নিয়েছি, কিন্তু এ বি এর মধ্যে কোনো মান কি নিয়েছিলাম, নিইনি তো আমরা। দেখো তো ফার্স্টে এখানে তুমি দুটো ভাবে করতে পারতে, হয় ডিরেক্ট তোমরা a ইকুয়ালস টু 5 b ইকুয়ালস টু 10 দিয়েও করতে পারতে, তাহলে তোমাদের শুধু 10 প্লাস 5-এরই অ্যান্সার দিত। কিন্তু এই যে পুরো প্রোগ্রামটা, এখানে তোমাকে কিরকম বলো তো, তুমি বারবার ভ্যালু চেঞ্জ করতে পারবে। তোমরা এর মধ্যে কখনো 10 5 দিয়েও যোগ করতে পারো, আবার 20 25 নিয়েও যোগ করতে পারো, তোমরা জাস্ট এইভাবে করতে হবে সেটা। এবার এখানে কোশ্চেনটা কি ছিল দেখো, বলেছে এন্টার বাই দ্য ইউজার, বুঝতে পেরেছো, মানে কোডিং এই জাস্ট সেট থাকবে না যে শুধু 10, মানে এমন একটা প্রোগ্রাম করলাম যেখানে শুধু 10 আর 5কেই যোগ করছে, সেই প্রোগ্রাম চাইনি। এখানে বলেছে এন্টার বাই দ্য ইউজার, মানে আমি কখনো 10 আর 5কেও যোগ করতে পারি, ঠিক যেমন ক্যালকুলেটর, কখনো আমরা 10 5 যোগ করছি, 2 যোগ 3 করছি, যা খুশি আমার ইচ্ছে মতো ভ্যালু দিয়ে সেটা আমি যোগ করবো, কিন্তু সেটা ইন্টিজার ভ্যালু হতে হবে, যেহেতু আমি ইন্টিজার নিয়ে প্রোগ্রামটা করছি, বোঝাতে পারছি। তো এখানে আমি কি করলাম দেখো, এন্টার দ্য নং, তার মানে কি প্রিন্ট হয়ে গেল এন্টার দ্য নং। এবার এই প্রিন্টের মধ্যে তো এন্টার দ্য নং হলেই তো হবে না, আমার তো ভ্যালুগুলো নিতে হবে এ আর বি এর মধ্যে। তা আমি কি বলেছিলাম, একদম ফার্স্টে যখন আমি সি ল্যাঙ্গুয়েজের গঠন করিয়েছিলাম, তখন আমি কি বলেছিলাম যে স্ক্যানএফ একটা ফাংশন, যেটার মধ্যে আমরা ভ্যালু ইনপুট করি বা ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ব্যবহার করি, এই যে সেই স্ক্যানএফ, দেখতে পাচ্ছ এটা কিন্তু এস, ছোট হাতের এস হবে, ঠিক আছে, ছোট হাতের এস হবে। স্ক্যানএফ পার্সেন্টেজ ডি, দেখো ডবল ইনভাইটেড কমার মধ্যে রয়েছে কিন্তু এটা, সেই পার্সেন্টেজ ডি, যেহেতু আমরা ইন্ট ভ্যালু নিয়েছি, ইন্ট ভ্যালুর ফরম্যাট কি ছিল, পার্সেন্টেজ ডি ছিল, সেই জন্য এখানে পার্সেন্টেজ ডি দুটো কেন নিয়েছি, কারণ একটা হচ্ছে এর জন্য, একটা যাবে এর জন্য, আরেকটা যাবে হচ্ছে বি এর জন্য। এটা দেখো এম্পারশন এ এম্পারশন বি, যেহেতু আমি স্ক্যানএফ ইউজ করছি আর এর মধ্যে আমি মান দিচ্ছি, তাই এম্পারশনটা দিতে হবে। এম্পারশন যে চিহ্নটা রয়েছে, যেটা আমরা এন্ড বলে ইউজ করি, সেই চিহ্নটার সাথে এ, মানে এর এই পার্সেন্টেজ ডিটার মধ্যে আমি এর ভ্যালুটা নেব, আর এই পার্সেন্টেজ ডি এর মধ্যে আমি বি এর ভ্যালুটা নেব। বারবার আমি চেঞ্জ করব, প্রথমে একবার তুমি রান করাবে, সেখানে তুমি একটা মান দিয়ে যোগ করলে, দ্বিতীয়বার রান করবে সেখানে তুমি অন্য মান নিতে পারবে, তৃতীয়বার রান করবে সেখানে তুমি আরেক মান নিতে পারবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি আগে থাকতেই এখানে এইটা না করে, স্ক্যানএফ দিয়ে না করে, তুমি যদি আগে থাকতেই এ ইকুয়ালস টু একটা ভ্যালু দিয়ে দিলে, বি ইকুয়ালস টু আরেকটা ভ্যালু দিয়ে দিলে, তাহলে তোমাদের প্রোগ্রামটা ওইভাবেই সেট হয়ে গেল। তোমরা যতবারই রান করো একই রকমের আসবে, তখন তোমাদের পাল্টাতে হলে পুরো প্রোগ্রামেই পাল্টাতে হবে। আর এটার ক্ষেত্রে কি হবে, প্রোগ্রাম পাল্টাতে হবে না, প্রোগ্রাম যা আছে তাই বারবার রান করবে, বারবার ভ্যালু চেঞ্জ করে করে রান করবে, বোঝাতে পারছি। এই হলো। এইবার দেখো তাহলে এ আর বি এর মানটা আমার নেওয়া হয়ে গেল, পার্সেন্টেজ ডি দিয়ে ভ্যালুটা আমার নেওয়া হয়ে গেল। তারপরে কি আসছে, সাম সমান সমান এ প্লাস বি, এই যে এ আর বি এর যে মানটা নিলাম সেটাকে আমি যোগ করে দিলাম। এবার এই যে যোগ করলাম, এই যে এই চিহ্নটা ইকুয়ালস টু চিহ্নটা, এগুলো কিন্তু এক একটা অপারেটর, এগুলোকে অপারেটরস বলে।
এই অপারেটরস নিয়ে আমি আবার নেক্সট ক্লাসে তোমাদের নিয়ে আলোচনা করবো, অনেক বড় একটা ক্লাস হতে চলেছে। কিন্তু আপাতত তোমরা এটা যেহেতু আমরা জানি প্লাস মানে কি, যোগ করা, যোগ চিহ্ন, সমান সমান মানে কি, মান আসবে, সেই জন্য এখানে রাখা। তাহলে কি প্লাস হয়ে গেল, তার মানে এ আর বি তে যে ভ্যালুটা আমরা নিয়েছিলাম সেটা কিন্তু যোগফল হয়ে গেল। তারপরে এবার কি যোগফলটা তোমাকে প্রিন্ট করাতে হবে, যোগ করলে তো হবে না, প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করলাম, দেখো করলাম দ্য রেজাল্ট ইজ পার্সেন্টেজ ডি, এখানে 1% হবে, 1% কেটে যাবে, 1% কেটে যাবে। তাহলে দ্য রেজাল্ট টি, ঠিক আছে, রেজাল্ট দ্য রেজাল্ট ইজ পার্সেন্টেজ ডি সাম। তার মানে কি এই পার্সেন্টেজ ডিটা কার মান নিচ্ছে, সামের মান নিচ্ছে। সামের মধ্যে যে মানটা a প্লাস বি, মানে a এর মান নেওয়া হয়ে গেছে, b এর মান নেওয়া হয়ে গেছে, সেটাকে আমি আবার কি সামের মধ্যে যোগ করলাম, যোগ করে আমি একটা ফলাফল পেলাম, সেটাও তো একটা ইন্টিজার টাইপ, তো সেটাকে আমি ডিক্লেয়ার করছি এখানে, সেটার মানটা আমি প্রিন্ট করাবো, তো পার্সেন্টেজ ডি নিচ্ছি। কিন্তু এখানে কার মানটা আমি চাইছি, সামের মানটা চাইছি, মানে যে রেজাল্ট আমি পেয়েছি a প্লাস বি প্রিন্ট করে যে রেজাল্টটা পেয়েছি, সেই জন্য আমি এখানটায় সাম লিখেছি, ঠিক আছে। এবার অ্যাম্পারসান্ড, দেখো স্ক্যানএফ যখন ইউজ করব তখন কিন্তু আমাদের অ্যাম্পারসান্ড চিহ্নটা ইউজ করতে হবে, মানে যেই মানটা আমি চাইছি, মানে ধরো এখানে পার্সেন্টেজ ডি, এটা এর মান আমি চাইছি এটার মধ্যে, তখন কিন্তু আমাকে অ্যাম্পারসান্ড চিহ্ন ইউজ করতে হবে। কিন্তু যখন আমরা প্রিন্টএফ ইউজ করব তখন কিন্তু আমাদের অ্যাম্পারসান্ডের দরকার হবে না, ডিরেক্ট যেটার মান তোমরা চাইছো সেইটা লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো রিটার্ন জিরো, রিটার্ন জিরো কেন করছে বলো তো, কারণ আমরা ইন্টিজার টাইপ ডেটা টাইপ ইউজ করছি, তো তাই ইন্টিজার ডেটা টাইপ মানে কি একটা পূর্ণ সংখ্যা, সেই জন্য এখানে রিটার্ন জিরো করতে হয়, ঠিক আছে। এই হলো, তারপরে কি কার্লি ব্র্যাকেট শেষ, তার মানে কি আমরা প্রোগ্রাম থেকে এক্সিকিউট করে গেলাম, অর্থাৎ কি হয়ে গেল, এন্ড হয়ে গেল, এন্ড হয়ে গেল, ব্যাস এখানে আমাদের প্রোগ্রাম শেষ। এইবার যখন তোমরা এই প্রোগ্রামটা তোমাদের কম্পাইলারে, তোমরা যেই কম্পাইলার ইউজ করছো সেখানে যখন তোমরা এই প্রোগ্রামটা রান করবে, তখন এক একটা লাইন করে এক্সিকিউট করবে। কোথা থেকে এক্সিকিউট করবে, এই যে stdio.h থেকে, এখান থেকে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ইনপুট আউটপুট এক্সিকিউট হবে হ্যাশ প্রি প্রসেসরের মাধ্যমে, ঠিক আছে। তো আমি এটুকু বোঝাতে পারলাম, এটা হচ্ছে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের প্রোগ্রামটা বুঝলাম যে সি প্রোগ্রাম আসলে কি হয়, বা এই যে এত ডেটা টাইপ পড়ছে এটা কি। এখানে আমি ইন্টিজার ভ্যালু নিয়েছি, ঠিক আছে। তোমরা যদি ফ্লোট নিতে, ধরো ফ্লোট ইউজ করতে, FLOAT ফ্লোট ইউজ করলে, তখন এখানে কি আমরা পার্সেন্টেজ ডি লিখতাম, লিখতাম না, কিন্তু তখন ওই যে ফরম্যাটে আমি কি বলেছিলাম, পার্সেন্টেজ এফ, তখন আমরা ভ্যালুকে ডিক্লেয়ার করার জন্য বা ভ্যালু নেওয়ার জন্য পার্সেন্টেজ এফ ব্যবহার করতাম। যদি ক্যারেক্টার হয় তাহলে কি ব্যবহার করব, তাহলে সি ব্যবহার করব, বুঝতে পেরেছো। তো এইভাবেই তোমাদের করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের একটা বেসিক আমি প্রোগ্রাম দেখালাম। এবার এটা দিয়ে তোমরা ধরো এটা একটা রয়েছে, তোমরা এবার ফ্লোট ইউজ করে পয়েন্টের যোগ করবে, তোমাদের HW থাকবে, ধরো আমি HW দিচ্ছি, এটা আমি যোগ করেছি, তোমরা মাইনাস করবে, একটা করবে হচ্ছে বিয়োগ করবে, দুটো সংখ্যার বিয়োগ করবে, আবার করবে হচ্ছে দুটো সংখ্যার গুণ করবে, গুণ চিহ্ন আশা করি জানো কম্পিউটারে গুণ চিহ্ন কোনটা, আর করবে হচ্ছে ভাগ করবে। সেম ওয়েতে একই জিনিস থাকবে, শুধু এইখানে এই অপারেটরটা চেঞ্জ হয়ে যাবে, কোনোটায় প্লাস হবে, কোনোটায় মাইনাস হবে, কোনোটায় গুণ চিহ্ন হবে, মানে যেটা স্টার চিহ্ন থাকে আমাদের কম্পিউটারের কিবোর্ডে সেইটা, আবার ভাগ করবে, ঠিক আছে। তো এইটা তোমরা করবে, এই যে এই তিনটে আমি দিলাম। আবার এই যে যোগটা তো আমি ইন্টিজার টাইপ ভ্যালু দিয়ে যোগ করলাম, তোমরা ফ্লোট দিয়ে একটা যোগ করবে, HW থাকবে, মানে ফ্লোট টাইপ যে ডেটা টাইপ আছে, মানে পয়েন্টের যে যোগ বিয়োগ হয়, সেই পয়েন্ট দিয়েও তোমরা কাজ করবে। তোমরা এগুলোকে রান করে দেখাবে, নিজেদের যে কম্পাইলার আছে সেখানে প্রোগ্রামটা লিখবে, পরপর রান করে দেখবে যে এক্সিকিউট হচ্ছে কিনা, বা কোথাও কোনো প্রবলেম রয়ে গেল কিনা, কোনো এরর রয়ে গেল কিনা, তাহলে এররটা কি এরর আসছে সেটা তোমরা, তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যে HW গুলো দিলাম এগুলো কিন্তু করবে, এবং করে আমাকে জানাবে যে হ্যাঁ আমরা করেছি বা হয়েছে, যেগুলো আপনি HW দিয়েছেন সেগুলো আমরা পেরেছি করতে, ওকে, ঠিক আছে। আর যারা এখনো সি কম্পাইলার বা সি এখনো তোমরা ইনস্টল করোনি তোমাদের মেশিনে, তারাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তাদের জন্য তাহলে আমি একটা স্পেশাল ভিডিও আনবো যেখানে পুরো প্রপার সি কিভাবে ইনস্টল করতে, ডাউনলোড করতে হয়, তারপরে ইনস্টল করতে হয়, তারপরে তার মধ্যে কিভাবে প্রোগ্রাম লিখে রান করাতে হয়, পুরো একটা ভিডিও আমি আনবো। কিন্তু সেটা তখনই আনবো যখন তোমরা আমাকে বলবে, তোমরা না বললে আমি আনবো, কারণ তোমরা অনেকেই কিন্তু ভিডিও দেখছো না ঠিকঠাক করে। সুতরাং বেশি বেশি করে বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে দাও, এবং সবাই যেন এই জিনিসগুলো জানতে পারে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের সমস্ত সমস্যার কথা জানাবে। আর যা যা HW দিলাম
অবশ্যই সেই এইচডাব্লিউ গুলো করে কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ আমরা এইচডাব্লিউ গুলো পেরেছি। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। যা যা এইচডাব্লিউ অবশ্যই করবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।